নমস্কার। রাজ্যের ক্রিয়াপদ, যেখানে যত ক্রিয়া আছে, যেখানে যত কাজ আছে, তারা সবাই আমাকে হাতছানি দেয়। তারা সকলেই আমাকে ডাকে, অথবা তারা সকলেই আমার কাছে আসতে চায়। অথচ বিস্ময়কর ব্যাপার হলো যে আমি তাদের সুচারুভাবে সম্পন্ন করতে পারি না, আর অথবা ঘুরিয়ে বলা যায়, তারাও আমার কাছে সুচারুভাবে সম্পন্ন হতে চায় না। এখন এই যে একটি কাজ, যে কাজটি আমি করতে চাইছি, করবার ইচ্ছে জাগছে, মনে বাসনা জাগছে, অথচ কাজটা আমি ভালো করে করতে পারছি না, বা করছি না, করতে চেষ্টা করছি না। তার জন্যে যা যা উপায় পদ্ধতি যা কিছু আছে, সেগুলোকে আমি রপ্ত করার চেষ্টা করছি না, রপ্ত করার দিকে হাঁটছি না। কারণটা কি? অথবা ঘুরিয়ে বলা যায় যে যে কাজগুলি আমার কাছে আসতে চাইছে, আমার সঙ্গে সংলগ্ন হতে চাইছে, আমার দ্বারা সম্পন্ন হতে চাইছে, অথচ তারা আমার সঙ্গে সুসংলগ্ন হচ্ছে না, বা আমার দ্বারা সুসম্পন্ন হচ্ছে না। তার কারণটা কি? আমি অজুহাত দেখাবার জন্য একটা কারণ খুঁজে বার করেছি। একটা না, একাধিক কারণ খুঁজে বার করেছি। অজুহাত দেখাবার জন্যে আমি একাধিক কারণ খুঁজে বার করেছি। আমার যে অলসতা, আমার যে অনুসন্ধিৎসার অভাব, আমার যে কি বলবো, ঈগল চক্ষু না থাকার যে দারিদ্র্য, আমার অভ্রভেদী হতে না চাওয়ার যে বাসনা, এই সব আর কি। এগুলোকে যুক্তি দিয়ে, হতে পারে দুর্বল যুক্তি, যুক্তি দিয়ে আমি আমার নিজের মতো করে একটা খাড়া করতে চাই। তাকে বলা হয় অজুহাত। তাকে বাজে কথাও বলা যায়। আবার কবিতা পড়ার আগে সেগুলোকে মুখশুদ্ধি হিসাবে মেনে নেওয়া যায়। মুখশুদ্ধি তো দরকার, সেই হিসাবে মেনে নেওয়া যায়। এখন যে কারণগুলো আমি খুঁজে বার করেছি বা আমি তৈরি করেছি অজুহাত রূপে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে যদি আমি সেই কাজটি সুসম্পন্ন করে উঠতে পারি, সহজেই যদি করে ফেলি, সহজেই হোক বা কঠিনভাবেই হোক, পরিশ্রম করেই হোক, যদি আমি করে ফেলি, তাহলে সেই কাজটা করে ফেলার জন্য একটা অহংকার আমার মনের মধ্যে দানা বাঁধতে পারে, মাথা চারা দিতে পারে। তাই আমি যাতে কোনো প্রকার অহংকার আমার মধ্যে সৃষ্টি না হয়, তার জন্য আমি কাজটিকে সুসম্পন্ন করবার কোনো বাসনা পোষণ করি না, অথচ কাজটা করতে চাই। কাজটা না করলে কাজের সঙ্গে আমার সখ্যতা, আমার ঘনিষ্ঠতা, আমার পড়শি হয়ে ওঠা সম্ভব হবে না। সেই জন্যে এখন পড়শি হতে গেলেই যে ভালো পড়শি হতে হবে এমন তো কোনো মানে নেই। সেই কারণে আমি একজন খারাপ পড়শি হয়েই সেই কাজটির পাশাপাশি থাকতে চাই। এইটা হলো একটা কারণ, আমার তৈরি করা কারণ, যে কাজটি সুসম্পন্নভাবে আমি যদি করে ফেলি, তাহলে আমার মধ্যে একটা অহংকার দানা বাঁধবে, যে অহংকার আমাকে আরও সম্পূর্ণতার দিকে, আরও পরিপূর্ণতার দিকে, আরও মানে কি বলবো, আরও বেশি করে পারফেকশন
আয়ত্ত করতে বাধার সৃষ্টি করবে। এটা আমার একটা অজুহাত। এছাড়া যদি আমি যে কাজটিকে আমি করতে চাইছি সেই কাজটি যদি আমি সুসম্পন্ন করে ফেলি, তাহলে আর আমার হাতে হয়তো করণীয় কিছু থাকবে না, অর্থাৎ সেই কাজটির সঙ্গে আর আমি সংলগ্ন থাকতে পারবো না। আমি তখন হেথা নয় অন্য কোনোখানে বলে অন্যদিকে দৌড় লাগাবো। হয়তো অকাজের দিকেও যেতে পারি, ঘুমের দিকেও যেতে পারি, বা আমি হয়ে উঠতে পারি একজন ভবঘুরে। তাই স্বেচ্ছায় আমি কাজটিকে সুসম্পন্ন করতে চাই না, কাজটিকে আমার সঙ্গে সুন্দরভাবে সংলগ্ন থাকতে দিতে চাই না। কাজটির A to Z সমস্ত কিছু বৈশিষ্ট্য, তার গুণাবলী, তার চরিত্র, এসব সম্পর্কে আমি ওয়াকিবহাল হতে চাই না। শুধুমাত্র কাজটির পাশে আমি অনুগত হয়ে, মুগ্ধ হয়ে, ওই মূর্খের এক ধরনের মুগ্ধতা থাকে না, সেই মূর্খের মুগ্ধতা নিয়ে আমি তার পাশে, তার পায়ের কাছে বসে থাকতে চাই। জানি না আমার এই অজুহাত কতখানি পরিপক্ক অজুহাত হলো। আরও অজুহাতের সন্ধান করব পরে। এখন এত অজুহাত যদি বলতে যাই, তাহলে শ্যামসুন্দর মুখোপাধ্যায়ের প্রতি অবিচার করা হবে। শ্যামসুন্দর মুখোপাধ্যায় একজন কবি। শ্যামসুন্দর মুখোপাধ্যায়কে আমি প্রত্যক্ষভাবে চিনি না, পরোক্ষভাবেও তাকে আমি চিনি কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই। যাই হোক, আমি আমার এক কবি বন্ধুর সাহায্যে আমি শ্যামসুন্দর মুখোপাধ্যায়ের কয়েকটি কবিতা পেয়েছি। আমি সেই কবিতাগুলো শুধু একা পড়ে খুশি থাকতে চাই না, যদি আর একজনও কাউকে শোনানো যায়, সেই বাসনায়, সেই ইচ্ছেই আমি এই কবিতাগুলোকে ভিডিও করে ইউটিউবে রাখতে চাই। কারণ আজকাল অনেকেই কবিতা লিখছেন, কবিতা নিয়ে বিবিধ রকমের অনুষ্ঠানাদি করছেন, অনেক বড় বড় প্রবন্ধ নিবন্ধ লিখছেন, সেসবের বইও করে ফেলছেন। কিন্তু না থাক, সে বিষয়ে কোনো কিন্তু না রাখাই ভালো। আমি এখন এই শ্যামসুন্দর মুখোপাধ্যায় যে কয়েকটি কবিতা আমি পেয়েছি সেগুলো আমি পড়ার চেষ্টা করব। শ্যামসুন্দর বাবু নিশ্চয়ই আমার পাঠের অনিবার্যভাবে কয়েকটি ত্রুটি হবে, আমি জানি, কারণ ত্রুটি আমাকে খুব ভালোবাসে, ত্রুটি আমার গুণমুগ্ধ, সে আমার সঙ্গেই থাকতে চায়, তাকে তাড়াতে চাই না। তো সেই ত্রুটিগুলির জন্যে শ্যামসুন্দরবাবু অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। শ্যামসুন্দর মুখোপাধ্যায়ের প্রথম কবিতা তোমার মাতৃভাষা, একটি অপূর্ব কবিতা। প্রথমে কবিতাটি পড়তে যখন আমি শুরু করেছিলাম, তখন এটাকে কবিতা নয় বলে আমি ভাবতে শুরু করেছিলাম। আমার মন নিজে নিজে কিছু সিদ্ধান্ত নিতে শুরু করে দেয়, একদম ভেরি বিগিনিং, একদম শুরু থেকে সে নিজে কিছু সিদ্ধান্ত নিতে শুরু করে দেয়। আমার মন খুব পণ্ডিত কিনা, তাই সে নিজে নিজে কিছু সিদ্ধান্ত নিতে শুরু করে দেয়। তারপরে পরবর্তীকালে অবশ্য সে দেখে যে তার সিদ্ধান্ত ভুল, আসলে পৃথিবীটা অন্যরকম। তো তোমার মাতৃভাষা প্রথা মতো স্বীকৃত ২৭টা ভাষায় লিখে রাখো, এই নলকূপ বিকল, এতে জল পড়ে না। প্রথা মতো স্বীকৃত ২৭টা ভাষায় লিখে রাখো, এই নলকূপ বিকল,
এতে জল পড়ে না। দুবার পড়লাম। অবশ্য এত গ্রামীণ আর নিঃস্ব নলকূপে বাইরে যে বিবিধ রকমের অবাঞ্ছিত শব্দ হচ্ছে, সেই কারণে আমি প্রত্যেকটা লাইনকে বা কবিতাগুলোকে, তার অংশবিশেষকে দ্বিতীয়বার তৃতীয়বার করে পড়ি। কারণ ওই যে অবাঞ্ছিত শব্দ, যা বাঞ্ছিত নয়, সেই শব্দগুলোর কাছেও তো আবার আমি বাঞ্ছিত নই। তাই সেই অবাঞ্ছিত শব্দকেও আমি বিতাড়িত করতে পারবো না। আর যদি তাকে আমি বিতাড়িত করতে চাই, তাহলে সেই অবাঞ্ছিত শব্দগুলি আমাকে বিতাড়িত করবে। যাই হোক, আবার প্রথম থেকে পড়ি। প্রথা মতো স্বীকৃত 27টা ভাষায় লিখে রাখো, এই নলকূপ বিকল, এতে জল পড়ে না। অবশ্য এত গ্রামীণ আর নিঃস্ব নলকূপে তোমার মাতৃভাষা ছাড়া আর কেই বা জল নিতে আসবে? ঠিকই তো। শুধু মনে রেখো, অঞ্জলি পেতে এত দীর্ঘ প্রতীক্ষার পর নীরবে ফিরে যাওয়ার ক্ষমতা সব ভাষার থাকে না। পরবর্তী কবিতা একটি বায়োগ্রাফির শেষকৃত্য। চুল্লিতে ঢোকাবার সময় এক ঝলক তিনি দেখলেন, তার শরীরের উপর থাকা সবে ধন মার্কিন কাপড়টি লাল হয়েও যেন প্রচণ্ড বিস্ফোরণে ঝরে পড়ল। একবার তার টবের গোলাপ ছিঁড়ে ফেলার কারণে এক ছোকরাকে তিনি তাড়া করে ফিরেছিলেন। আজ কিন্তু তিনি এই রক্তচক্ষু চুল্লিকে তাড়া করতে পারলেন না। চারপাশে কিছুক্ষণ পায়চারি করলেন, যেভাবে বসের চেম্বারের সামনে ঘুরঘুর করতেন একদিন, যেন ভিতরে প্রমোশনের কাগজ প্রিন্ট হচ্ছে, যেন এক্ষুনি প্রচণ্ড ধমক ছিটকে আসবে ভিতর থেকে। নিচে নেমে আউটলেটের সামনে অভ্যাস মতো অপেক্ষা করতে লাগলেন। বুড়ো বাবার থান। অজস্র জঞ্জাল শরীরে বেঁধে উন্মাদ পথ হাঁটে। কেশ, শ্বশ্রু, গুম্ফের অরণ্যে কোণঠাসা হতে হতে তার নয়ন দুটি অন্ধমুনির কুটিরের মতো জেগে থাকে। সে কি সভ্যতার তীর থেকে জল আনতে গিয়েছিল? কিন্তু ঢিল উড়ে আসে। উন্মাদ ছুটতে ছুটতে সন্ধ্যার বাঁকে অক্ষয় বটের সঙ্গে মিশে যায়। উন্মাদ ছুটতে ছুটতে সন্ধ্যার বাঁকে অক্ষয় বটের সঙ্গে মিশে যায়। কিছুতেই তাকে আলাদা করা যায় না। সমস্ত ঢিলই সে গ্রহণ করেছে, সমস্ত ঢিলই সে গ্রহণ করেছে। রজ্জুবিদ্ধ ঢিলগুলি দোল খায়, অগণন মনস্কামনার আত্মহত্যা দিয়ে তৈরি তার পোশাক। রজ্জুবদ্ধ ঢিলগুলি দোল খায়, রজ্জুবদ্ধ ঢিলগুলি দোল খায়, অগণন মনস্কামনার আত্মহত্যা দিয়ে তৈরি তার পোশাক। প্রদীপগুলি মূর্ছিত হয়ে পড়ে। কাঠি লজেন্স। ভুলের ভিতর দিয়ে দীর্ঘতম দৌড় তোমরা দেখেছ। লুটিয়ে পড়ার মধ্যে যে বিজয় সংবাদ,
তা পালন করার মতো অন্ধকার নেমে আসবে একটু পরেই। আমার শিশুটি শুধু জানে দূরে গোধূলিতে সুচালো গাছের মাথায় কাঠি লজেন্সের মতো একতাল সূর্য বিঁধে আছে। ভুলের ভিতর দিয়ে দীর্ঘতম দৌড়। সবটুকুই ভুল। আলাপ। একদিন গভীর রাত্রে তিনি আমাকে শুধালেন আমার জীবনে তার কোনো দান মনে পড়ে কিনা। বললাম মনে পড়ে। সেই যে সাপ লুডো খেলার দিনগুলোতে দুফোঁটা জলের মতো দুটি পুট আমাকে দিয়েছিলেন, আর আমরা দীর্ঘ ঝাউগুলির মধ্যে দিয়ে বেরিয়ে পড়েছিলাম পথে। আমাদের মাথার উপর খুলে গিয়েছিল নক্ষত্রবীথি। সেই সব খুব মনে পড়ে। তিনি আমাদের জিজ্ঞাসা করছেন যে তিনি আমাদের কোনো কিছু দান করেছেন কিনা। এবার কি দান করেছেন সেটা ভেরি ইন্টারেস্টিং। কবিকে স্যালুট। সেই যে সাপ লুডো খেলার দিনগুলিতে দুফোঁটা জলের মতো দুটি পুট আমাদের দিয়েছিলেন, আর আমরা দীর্ঘ ঝাউগুলির মধ্যে দিয়ে বেরিয়ে পড়েছিলাম পথে। আমাদের মাথার উপরে খুলে গিয়েছিল নক্ষত্রবীথি। সেই সব খুব মনে পড়ে। তিনি বললেন আর কিছু? বললাম আছে আরও। আপনি যে 90-এর ঘরে রেখেছিলেন সোনালি সাপ, যে আমাকে একদিন 23-এর নির্জন চিলেকোঠায় নামিয়ে দিয়ে গেল। দেখতাম দূরে নদীর মতো সেই সাপ দুমড়ে মুচড়ে বাঁকে বাঁকে খুলে ফেলছে সোনালি খোলস। পাতা ঝরছে পৃথিবীতে। আপনার মহত্তম দান, আমি সেই বিষ সর্পটিকে একদিন সানাই নামে ডাকতে শিখেছি। আপনার মহত্তম দান, আমি সেই বিষ সর্পটিকে একদিন সানাই নামে ডাকতে শিখেছি। অপূর্ব। অপূর্ব শব্দটির এত বেশি ব্যবহার হয়েছে আমাদের এই ফেসবুক আসার পর থেকে যে অপূর্ব শব্দটিকে আর কখনোই অপূর্ব বলে মনে হয় না। অনেক সময় মনে হয় এটা তো বহু পূর্ব, বহু দেখা। অপূর্ব নয়, সবসময়ই সে পূর্বে তাকে দেখি বা অন্য কিছু। কিন্তু এই সব জিনিস পড়ার পর, এই সব সৃষ্টিকর্ম দেখার পর, শোনার পর অটোমেটিক্যালি মনের ভেতর থেকে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে যে অপূর্ব শব্দটি বেরিয়ে আসে, এই অপূর্ব শব্দটি কিন্তু ওই ফেসবুকীয় অপূর্ব শব্দ নয়। এইটি ভাবতে অনুরোধ করব। ডাক। হারানো চিঠির প্রান্তর, তার পাশে একদিকে সভ্যতা থাকে, আর মাঝখানে মানুষের সমান উঁচু ঘাসের ওদিকে মৃত ডাকপিয়নের কোয়ার্টার। ভোর রাতে ঘাসের জঙ্গল থেকে প্রীতিভাজনেষু প্রিয়তম আর প্রাণাধিকেষু দলবল ডাকপিয়নের ইদারায় চুপি চুপি খেতে আসে জল। লুকিয়েও পড়ে দ্রুত। বাতাস অনেক দূর জেলে যখন নক্ষত্র খসে নিতাই নিতাই, একটি জাহাজ ডোবে দ্রাঘিমা পিছনে ফেলে, একটি জাহাজ ছুটে যায়। ভোর রাতে ঘাসের জঙ্গল থেকে, ভোর রাতে ঘাসের জঙ্গল থেকে প্রীতিভাজনেষু প্রিয়তম আর
প্রাণাধিকে সুর দলবল, ডাক পিয়নের ইদারায় চুপি চুপি খেতে আসে জল। লুকিয়েও পড়ে দ্রুত, বাতাস অনেক দূর জেলে যখন নক্ষত্র খসে, নিতাই নিতাই একটি জাহাজ ডোবে দ্রাঘিমা পিছনে ফেলে, একটি জাহাজ ছুটে যায়। এই কয়েকটি কবিতা আমার কবিবন্ধু আমাকে পাঠিয়েছিলেন। প্রথমে তোমার মাতৃভাষা, তারপরে একটি বায়োগ্রাফির শেষকৃত্য, তারপরে বুড়ো বাবার থান, তারপরে কাঠি লজেন্স, আলাপ, ডাক। এই সব কবিতাগুলি আমি পড়লাম। অনিবার্যভাবেই কবিতাগুলো আমি ঠিকঠাক করে পড়তে পারিনি, কিন্তু কবিতাগুলো পড়ে আমি আনন্দ পেয়েছি। তাই পড়তে ঠিকমতো করে যে পারিনি তার জন্য যদি কবি আমাকে ধমক দেন, বা অন্যান্য যারা একজন দুজন যারা শুনবেন এই কবিতা, তারাও যদি আমাকে ধমক দেন, একটু আস্তে করে ধমক দেবেন, বেশি জোরে ধমক দিয়েন না। কারণ ঠিক করে পড়তে না পারলেও কবিতাগুলি পড়ে আমি আনন্দ পেয়েছি। সেই আনন্দের ভাগ আমি আপনাদের দিতে চেয়েছি। নমস্কার।